তুহিন বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ কি মনে করে আবার বাইক ঘোরালো মেহেরের ভার্সিটির পথে। 3 দিন ধরে কোনো খোঁজ নেই। আবার তাকে ইগনোর করা। বুঝাবে সে তাকে ইগনোর করার ফল কি হয়? মেয়েটা পেয়েছেটা কি? কি সে বুঝবে না কোনটা ইগনোর আর কোনটা না? বলে আরও স্পিডে বাইক চালানো শুরু করলো। ইভা ভার্সিটি যাওয়ার নাম করে মা বাবার কাছ থেকে কোনো রকমে বেঁচে ফিরেছে। একবার, শুধু একবার তুহিনের সঙ্গে সঙ্গে দেখা করতে চাই। সে জানতে চায় কেন, তুহিনের কি কমতি ছিল আমার মাঝে। বলতে বলতে গেট পেরিয়ে দেখতে পেল তুহিন কারোর সঙ্গে পিছন ফিরে ফোনে কথা বলছে। আজ কতদিন পর, প্রায় 15 দিন পর সে তুহিনকে দেখছে। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ তু। বলার আগে ওপাশ থেকে অন্য কারো গলা ভেসে এলো। অপরিচিত নয়, তবে একদম পরিচিতও নয়। রাফি, এই কে? কে রে? অপবিত্র করিস না ভাই। আমার নাম বদনাম সব আমার ইভা পরির। বলার সঙ্গে সঙ্গে পিছন ফিরতে রাফি হতভম্ব হয়ে গেল। ইভার দিকে তাকিয়ে রইল। ইভাও ঠিক একইভাবে তাকিয়ে আছে রাফির দিকে। রাফি বেকুবের মতো হাসি দিয়ে বলল, আপনি? আসলে আমি সব খুলে বলছি। হ্যাঁ, রাগ করবেন না। আমি বলছি। কি রাগ করবো রে? নাদিয়া বলে। কে এসেছে? বলতে বলতেই নাস্তার প্লেট রেখে তাদের দুজনের দিকে তাকালো। নাদিয়া ভ্রু কুঁচকে বললেন, ইভা, তুমি এখানে? রাফি, তুমি আসতে বলেছিলে নাকি? রাফি মুখ কাচুমাচু করে ইভার দিকে তাকিয়ে বলল, না মানে, হ্যাঁ খালামণি। ইভা, খালামণি? নাদিয়া বলে, এসো ইভা, ভিতরে এসো। তুহিন তো নেই বাসায়, কোথায় গেছে কে জানে। তুমি বসো। রাফি, আয় বাবা, বস। আমি রান্নাঘরে চা বসিয়ে এসেছি। বলতে বলতেই নাদিয়া আবার চলে গেলেন রান্নাঘরে। নাদিয়া যেতেই রাফি ইভার হাত ধরে বলল, একটু বসো, আমি সব বুঝিয়ে বলছি। ইভা চুপচাপ গিয়ে বসলো। রাফি ইভার বরাবর এসে বসে বলল, আসলে তোমাকে যেটা বলেছিলাম সেটা আংশিক সত্য ছিল। আসলে আমি তুহিনের মোবাইল থেকে তোমাদের গ্রুপ ছবি দেখি প্রায় 4 বছর আগে। সেখান থেকেই তোমাকে পছন্দ করি। আর আসলে আমি তুহিনের কাছ থেকে তোমার আম্মু আব্বুর নম্বর নিয়েছিলাম। সরি। এবার বুঝলো না এতে সরি বলার কি আছে। একটা মেয়েকে পছন্দ করা, তাও 4 বছর ধরে, তার জন্য বিয়ের প্রস্তাবও পাঠিয়েছে। এত রাগ করার মতো আসলে কি আছে? নাকি নিজের পরিচয় লুকিয়েছে তাই? হতেও পারে। সে তো আর মানুষের মন বুঝতে পারে না। তবু সে চুপ করে মাথা নাড়ল। ইভা কিছু মনে করেনি ভেবে রাফি এতটাই খুশি হলো যে ইভার হাত টেনে ফটাফট একটা চুমু খেয়ে নিল হাতে। এবার তখন না চমকালেও এবার চমকালো বেশ। তাড়াতাড়ি নিজের হাত ছড়িয়ে নিল নাফির হাত থেকে। রাফিও বিব্রত বোধ করলো নিজের এমন কাণ্ডে। নিজেকে কয়েকটা গালি দিয়ে ইভার দিকে তাকালো। ইভা ততক্ষণে অন্য ভাবনায় মগ্ন। তার মানে তুহিন তাকে কখনো ভালোবাসেইনি। তাই তো এত সুন্দরভাবে রাফি চাইতেই দিয়ে দিল তার নাম্বার। তুই সত্যি অভাগী ইভা, সত্যি অভাগী। যাকে হাত ছুতে চাস তাকেই হারাস। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাফির দিকে তাকালো, যে এখন ফোনে কথা বলতে ব্যস্ত। ইভা আগের বার রাফির দিকে না তাকালেও এবার বেশ ভালোভাবেই রাফির দিকে তাকালো। লম্বা চওড়া, গুড লুকিং। তার চেয়েও বড় কথা, ছেলেটাকে খারাপ লাগলো না ইভার কাছে। তার থেকে সবচেয়ে বড় কথা, ছেলেটা ইভাকে পছন্দ করে। সে তো আর তুহিনের হতে পারলো না। সে না হয় রাফেরই হয়ে থাক। তুহিনও তো এটাই চাই। তুহিন তো তাকে চায় না, আর তার মা বাবাও। এত এত চাওয়ার মাঝে তারটা না হয় না চাওয়াই থাকুক। মহতিম বারবার দোল খাচ্ছিল রকিং চেয়ারে। আচ্ছা, জীবনটা এমন কেন? না বলতে পারলে ভালো ছিল। আজকাল ভালো মানুষের কোনো দামই নেই। বলেছে এখন দূরে থাকতে হবে। এমনি বউ তার নাচে বেশি। এখন কে দেখে রাখবে তার বউকে? বাল, কিচ্ছু ভালো লাগছে না। আরও করো ভালো মানুষই। এই করিম আঙ্কেলকে পারলে কি যে করতো মাহতিম, কে জানে। হঠাৎ ল্যাপটপের নোটিফিকেশন আসতেই মাহতিম মুখ বাংলার পাঁচ করে দেখতে থাকে। তবে ইমেলটা পড়ার পর তার চোখে মুখে বিরক্তির বদলে অবাক হওয়ার রেশ দেখাতে দিল। মাহতিম সামান্য বিড়বিড় করে বলল, মেয়েটা কি যে করছে না, তার মাথার কিছুই ঢুকছে না। এই মেয়ে 2 দিন আগেই বলল এক, এখন করেছে আরেক। বলে ঠাস করে ল্যাপটপ বন্ধ করে বারান্দায় গিয়ে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। এত এত টেনশন এক মাথায় কত সহ্য হবে ভাই?
আল্লাহ দহাই দাও, আল্লাহ রেহাই দাও। কত দূত পাঠাও, কোনো দূত পাঠাও যে সব ঠিক করে দেবে। দেখো আবার কোনো শয়তান হাজির করো না। মেহের অফিস থেকে বের হয়ে একটা একটা করে পেপারস চেক করছে। নিশ্চয়ই ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যে মেইল। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে ঘরে তুফান চলবে। না না, তুফান না, কালবৈশাখী ঝড় শুরু হবে। মেহের ব্যাগকে সব কাগজপত্র ঢুকিয়ে আবারও পায়ের গতি বাড়ালো। মেহের যখন মোবাইলে মাহাতিমকে কল করতে যাবে তখনই জাবেদার টান মেরে মোবাইলটা হাত থেকে নিয়ে গেল। মেহের বিরক্ত হয়ে সামনে তাকাতেই তার বিরক্তি ঘৃণায় পরিণত হলো। মেহের দাঁতে দাঁত চেপে বলল, ভদ্রতা নেই? হ্যাঁ, আমার মোবাইল নিয়েছেন কেন? দিন বলছি। জাবেদ বলে, না ডার্লিং, একটু নেই, একটুও নেই। শিখিয়ে দাও না একটু। ঘরে যা, ঘরে গিয়ে মা বোনকে বল জুতো পেটা করতে, তাহলে ভদ্রতা কি, ভদ্রতার দাদাকেও চিনে যাবি। রাস্কেল কথাকার। মেহের বলে। জাবেদ সঙ্গে সঙ্গে চল শক্ত করে চারদিকে তাকালো। ভার্সিটি সবার চোখে তাদের দিকে এখন। সঙ্গে সঙ্গে কানা ঘুষার সাথে কিছু কিছু মেয়ের চোখে তার জন্য ঘৃণাও বিদ্যমান। জাবেদ দোপা মেহেরের দিকে এগিয়ে সামান্য হেসে বলল, কাকে তেজ দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে? তোর মতো মেয়েদের না এক রাত ইউজ করে ডাস্টবিনে ফেলে রাখার ক্ষমতা আছে আমার। কত চাস? হ্যাঁ, কত? 10,000, 20,000, 30,000? বলার সঙ্গে সঙ্গে মেহের জাবেদের দু গালে কষিয়ে দুটো থাপ্পড় দিল। জাবেদ হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে পুরো ঝাপসা দেখছে দুনিয়া। কানগুলো গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। সে কিছুক্ষণ এমনি দাঁড়িয়ে রইল। বলতে গেলে তার পুরো পৃথিবী ঘুরছে এখন। একটা মেয়ের জোরে এত জোর? মেহের তখন ফিসফিস করে বলতে লাগলো, আমার নোংরা ফেলে দেওয়া জুতাও না তোর থেকে দামি, বুঝলি? ডাফার, আমাকে টাকা চেনাচ্ছিস? তোর এসব ক্ষমতা আমাকে কিনবি? বলে মেহের নিজের ফোনটা টান দিয়ে নিয়ে নিল। মাহাতিম এতক্ষণ ধরে সব কিছু শুনে অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। তবে ফোন না কেটেই বারবার বলেছে, মেহের, এই কি হয়েছে মেহের? মেহের বনু, এই মেহু, কি হয়েছে? মেহের কানে নিয়ে মাহাতিমকে বলতে যাবে কিছু হয়নি, তখনই মেহেরের অন্যায় টান পড়তে সে 2 পা পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে। জাবেদ ওড়না পেঁচিয়ে মেহেরের কাছে আস্তে আস্তে বলল, এক্ষুনি হাঁটু গেড়ে মাথা নত করে মাপ চা, না হয় তোর ইজ্জত হরণ না আজ এই পুরো ভার্সিটি দেখবে। মেহের সঙ্গে সঙ্গে ওড়নার সঙ্গে আটকানো আলপিন খুলে কোনো দয়া মায়া ছাড়াই একের পর এক সুই গেঁথে দিতে থাকলো জাবেদের হাতে। জাবেদের আহ করার সময়টুকু নেই। যেভাবে মেহেরের হাত চলছে, তবে মেহেরের ওড়নাও ছাড়ছে না। মাহাতিম এতক্ষণে লাইন কেটে দ্রুত গাড়ি চালাচ্ছে, যেন সময়কে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় চলছে। মেহের চিৎকার করে উঠল, তোর মতো কাপুরুষের সামনে আমি মাথা নিচু চলবো? হ্যাঁ, তোর মতো কাপুরুষের সামনে? আরে তোর ওপর আমার থুতু ফেলতেও আমার থুতু অপবিত্র হয়ে যাবে। পুরো ভার্সিটি শুধু হা করে দেখছে। ভার্সিটিতে মেয়েদের ঝামেলা, তাই তারা খুব একটা পাত্তা দিল না। তবে সবার চোখ কিন্তু এক জায়গায় নিবদ্ধ। মেহের এই ভার্সিটির ছাত্রী, তাই জাবেদের গ্যাংরাও কিছু করতে পারছে না। কারণ আর যাই হোক, অন্য ভার্সিটির ছাত্রছাত্রী বা বাইরের সাধারণ মানুষ হলে এতক্ষণে মেহেরের লাশ পাওয়া যেত। আর মেহেরও তা খুব ভালো করেই জানে বলেই এত সাহস পাচ্ছে। জাবেদ তখনও মেহেরের ওড়না ধরে আছে। ওড়নার পিনগুলো মেহেরের ঘাড়ে একটু একটু বিচ্ছে, তবে মেহেরের সেদিকে খেয়াল নেই। তখনই গা থেকে ওড়না পড়তে যাবে, তখনই মেহেরের গায়ে কেউ জ্যাকেট জড়িয়ে দিল। জাবেদের হাত তৎক্ষণাৎ মুচড়ে ধরে ওড়না দিয়ে জাবেদের গলায় জোরে জোরে ফাঁস দিয়ে বলল, খুব বেশি শখ হয়েছে নাকি? তোর শখ আমি আজকেই মিটিয়ে দেব। তুহিন বলে উঠল কথাটা। তুহিন আসার সঙ্গে সঙ্গেই পুরো ভার্সিটির ঘেরা মানুষের মুখ অন্যরকম হয়ে গেল। মেহের তুহিনকে দেখে ঘাবড়ে গিয়ে চারদিকে তাকালো। ভার্সিটির ছেলে মেয়েরা তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও জাবেদের চেলাদের মুখে হাসি ধরা দিল তৎক্ষণাৎ। মেহের কিছু করতে না পারলেও এই ছেলেকে তো ছাড় দেবে না কেউ। মেহের তাড়াতাড়ি গিয়ে তুহিনকে ছাড়িয়ে আনলো জাবেদের থেকে। জাবেদ ফাঁক পেয়ে কাশতে কাশতে পড়ে গেল মাটিতে। তুহিন জাবেদের কাছে আবার তেড়ে যেতে গেল। মেহের আটকাতে চেয়েও আটকাতে পারলো না তুহিনকে। তুহিন আবার ছুটে গিয়ে জাবেদের চল বরাবর টানা ঘুষি দিতে থাকলো এবং চিৎকার করে বলতে থাকলো, তোর সাহস কি করে হয় ওকে নোংরা কথা বলার? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ?
ওকে ছোঁয়ার সাহস কী করে করিস তুই, হ্যাঁ? এরই মাঝে তুহিনকে জাবেদের চেলারা ঘিরে ধরল। লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে মেহের তৎক্ষণাৎ ধরে ফেলল লোহার রড। রড ধরায় মেহেরের হাত প্রচণ্ড আঘাত লেগে সে কিছুটা চিৎকার করে উঠল। তুহিন এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে লোহার রডটা ছিনিয়ে নিয়ে সেই ছেলেটাকে পিটাতে থাকলো। মেহের দৌড়ে গিয়ে তুহিনকে থামানোর চেষ্টা করতে থাকলো। এরই মাঝে প্রায় ৩০-৩৫ জন লোক তাদের ঘিরে ধরলো। মেহের এক প্রকার টেনে এনে তুহিনকে ধাক্কা দিতে দিতে বলল, ওরা আমার কিচ্ছু করবে না তুহিন ভাই, ওরা আপনার ক্ষতি করবে, প্লিজ যান তুহিন ভাই, গো, ওরা আপনার ক্ষতি করে দেবে তুহিন ভাই, প্লিজ যান। বলার সঙ্গে সঙ্গেই জাবেদের চেলারা তাদের দুজনকে ঘেরাও করে সব স্টুডেন্টদের বের করে দিল ভয় দেখিয়ে। সব স্টুডেন্টরাও ভয়ে চলে গেল। ময়দান এখন পুরো ফাঁকা। এখন শুধু জাবেদের লোকজন মেহের আর তুহিন। মেহের সঙ্গে সঙ্গে ভয়ে তুহিনের দিকে তাকালো, তবে তুহিনের চোখে ভয়ের ছিটে ফোটাও নেই। মেহের ঠান্ডা মাথায় তুহিনকে ইশারায় দৌড়াতে বলে, তবে তুহিনের চোখ মেহেরের দিকে নয়, তার চোখ শুধু জাবেদের দিকে, যে ঠোঁটের রক্ত মুছতে ব্যস্ত। জাবেদ সোজা হয়ে দাঁড়িয়ে পিছন থেকে বন্দুক বের করলো। সোজা তুহিনের দিকে তাক করে মেহেরের দিকে মুচকি হেসে বলল, আহা, রোমিও জুলিয়েট। রোমিওকে আগেই মেরে দেব, যাতে জুলিয়েটের সর্বনাশটা না দেখতে পাই, হ্যাঁ? জাবেদ তাদের কেন্দ্র করে ঘুরতে ঘুরতে বলল, না, এত সহজ মৃত্যু না। রামিজ রোহান ছেলেটাকে পিটিয়ে পিটিয়ে এমন অবস্থা কর যাতে শেষ তৃষ্ণার পানিটুকু না খেতে পারে। কথা বলার সঙ্গে সঙ্গে মেহের তুহিনের সামনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, ওনার গায়ে একটা আঁচড় লাগলে না, আয় স্যার, তোর এমন অবস্থা করব যে নিজের মুখ নিজেই দেখতে ঘেন্না পাবে। জাবেদ মেহেরের কাছে গিয়ে হঠাৎই মেহেরের হাত টেনে এনে ইশারায় তুহিনকে মারতে বলে। জাবেদ মেহেরকে টেনে আনার সময় মেহেরের চুলের ঘ্রাণে মাতোয়ারা হয়ে যখনই মেহেরের চুলে ঘ্রাণ নিতে যাবে, তখনই মেহের ব্যাগ থেকে কিছু বের করে ঘুরে জাবেদের চুল টেনে একের পর এক আঘাত করে দিতে থাকলো এক এক জায়গায়। তুহিনও এক একটা চেলাদের মেইন পয়েন্টে বারবার লাথি দিয়ে এক একটাকে আধমোড়া বানিয়ে ছাড়ল। জাবেদ ঘুরে কিছু করতে যাবে, তার আগে মেহের আবারও আঘাত করলো লোহার স্ট্রিপ দিয়ে। তুহিন চেলাদের মেরে জাবেদের কাছে এসে চুল টেনে ধরে বলল, হিসিয়ে বলল, ওকে কি সাধারণ ভাবাবেগের মেয়ে ভেবেছিলি নাকি, হ্যাঁ? ইংলিশে একটা নাম আছে, ওয়াইল্ড ফ্লাওয়ার, মানে জংলি ফুল, যার নাগল সবাই পায় না। ব্ল্যাক বেল্ট পাওয়া ক্যারাটে জানা মেয়েও। জাবেদ হাসলো। না, সে ততটা সাধারণ ভাবেনি। সে চর খাওয়ার পরই কিছুটা হলেও বুঝেছিল, হয়তো কুম্ফু ক্যারাটে জানে, তাই এত তেজ ছিল চড়ে। তবে সে আর নিজের দুর্বলতা দেখাতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তার চেলাদের কিছু ইশারা করতেই সবার বন্দুক বের করে তুহিনের সারা শরীর জুড়ে তাক করলো। মেহের সঙ্গে সঙ্গে কিছু করতে যাবে, তার আগেই মেহেরের হাত বেঁধে দিল জাবেদ মেহেরের ওড়না দিয়ে। মেহের আর কিছু বলে ওঠার আগে জাবেদ মেহেরের কপাল বরাবর বন্দুক ঠেকিয়ে বলল, হ্যাঁ, হয়তো শরীরের শক্তি দিয়ে পারবো না, তবে এটা দিয়ে তো হারাতে পারবো না। বন্দুক ইশারা করে বলতে লাগলো জাবেদ। বলে গর্জে উঠে তুহিনকে দেখিয়ে বলল, একে এমনভাবে মারো যাতে আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার কথা দ্বিতীয়বার না ভাবে। মেহের সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলল, কার সঙ্গে এমন করছিস? জানিস না তুই? সে জানলে না জিন্দা কবর দেবে তোকে। মেহের এরই মাঝে নিজের হাত ছোটাতে ব্যস্ত হয়ে পড়ল। তুহিন তখনই মেহেরের কাছে আসতে চাই। জাবেদ মেহেরের কপালে শক্ত করে বন্দুক ঠেকিয়ে বলল, রং, অনেক দেখে নিয়েছি তোদের, আর নে, ওই শালাকে ধরে মারতে থাক যতক্ষণ না আমি থামতে বলছি। বলতে বলতেই তুহিনকে একের পর এক আঘাত করতে থাকলো। মেহের শুধু আর্তনাদ করেই যাচ্ছে জাবেদের কাছে, কিন্তু জাবেদের চোখ মুখে তৃপ্তির খেলা করছে। তাকে মারা শক্তি দিয়ে না হোক বুদ্ধি দিয়ে তো মারাই যায়। মেহের কাঁদতে কাঁদতে বলল, না না, প্লিজ, আপনি কেন এলেন তুহিন ভাই এখানে? আপনি না আসলে এই বিষয়টা এত দূরে গড়াতোই না। তুহিনকে একের পর এক মেরেই যাচ্ছে জাবেদের লোকজন, তবে তুহিনের এদিকে হুঁশ নেই। তুহিন শুধু জাবেদের বন্দুকের দিকে তাকিয়ে, যা মেহেরের দিকে তাক করা। মেহের কোনো মতে নিজের হাতের বাঁধন খুলে তুহিনকে সামান্য মার থেকে বাঁচাতে দৌড়ে গিয়ে তুহিনের বুকে লুটিয়ে পড়ল। তুহিনও কিছুটা ঝিমিয়ে উঠল, মেহেরের ওপর কিছুটা ভর দিয়ে দাঁড়ালো। মেহের জাবেদকে চিৎকার করে বলল, প্লিজ মারবেন না ওনাকে। জাবেদ হাত দিয়ে থামতে ইশারা করে বলল,
এর চারপাশ বন্দুক দিয়ে আবৃত করে রাখ, সাথে সামান্য নড়লেই কেল্লা ফতে, বলে মেহেরের চুল মুঠি করে ধরে টানতে টানতে তুহিনের থেকে ছুটিয়ে এনে বলল, কি যে বলেছিলি? আমার মতো কাপুরুষের মাথা নত করবি না। কি জানো? মেয়ের চোখ মুখ কুঁচকে রেখেছে যন্ত্রণায়, তার মাথা ঘুরছে অনবরত, এত প্রেশার নিতে পারছে না সে, তবু দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিচ্ছে। জাবেদ আরও জোরে টেনে ধরল, এমনভাবে ধরে যে কয়েকটা চুল উঠে এসেছে অলরেডি। তারপর ফিস করে বলল, মাফ চা, কুইক, মাথা নত করে মাফ চা। নয় কি যেন নাম? হ্যাঁ, তুহিন। এই তুহিন আজকের রাত দেখতে পাবে কিনা আমি জানি না, সবটা তোর হাতে। না না, আমি মাপ চাচ্ছি, প্লিজ ওনার কিছু করবেন না। তুহিনের কপাল ফেটে রক্ত পড়ছে, তবু সে গলার জোর দিয়ে চিৎকার করে বলল, না মেহু, করবি না তুই। এমন মানুষের কাছে মাথা নত করে তুই শান্তিতে থাকতে পারবি না। করবি না মেহু, ওর গোলাতেই জোর দে। দেখিস না বেআইনিভাবে বন্দুক নিয়ে ঘুরে আমাদের ভয় দেখায়। ওই রামিস, বাঁচার ইচ্ছা নেই মনে হয়, মেরে। না না, আমি করছি বলেই মেহের মাথা নত করে হাত জোর করে কাঁদতে কাঁদতে গলায় কাঁপুনে মিশিয়ে বলল, প্লিজ প্লিজ ওনার কিছু করবেন না, প্লিজ। জাবেদ খুশি হয়ে হাঁটু গেড়ে বসলো। মেহেরের চুল আবারও মুঠো করে ধরে বলল, কিউটি পাই, এভাবে তোমাকে আরও বেশি সুন্দর লাগে। শুধু শুধু এমন রূপ ধরে কি হবে বলো? মেয়েদের এসবে মানায় না। মেহের জাবেদের কথা অর্ধেক শুনতে পাচ্ছে, অর্ধেক শুনতে পাচ্ছে না। বরং শুনতে পাচ্ছে না, মেহেরের শুধু একটা কথাই বিড়বিড় করছে, প্লিজ তুহিন ভাইকে কিছু করবেন না। জাবেদ এসবে পাত্তা না দিয়ে বলল, আর একটা যেন কি বলেছিলি না, তোর থুথু কি যেন? লেট মি চেক, আর একটু অপবিত্র করে দিই, কি বলিস? মেহেরের ঠোঁটের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলো। মেহের মাথা অনবরত ঘুরছে, নিজেকে প্রোটেক্ট করার শক্তি কি বসে থাকার শক্তি টুকুও পাচ্ছে না সে। তুহিন এই দৃশ্য দেখে একজনের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে শ্যুট করার আগেই কেউ জাবেদের বাহু বরাবর শ্যুট করে দিল। সঙ্গে সঙ্গে মেহেরকে ছেড়ে ছটফট করে চিৎকার করতে থাকলো সে। মেহের জাবেদের পানে তাকানোর আগেই করিম মেহেরের মাথা নিজের বুকে সাথে চেপে ধরে বললেন, মামনি তাকাও না এদিকে। কিছুই হয়নি। মেহের একটা স্বস্তির আশ্রয় খুঁজে পেয়ে বিড়বিড় করে বলল, তুহিন ভাইকে ওরা খুব মেরেছে আঙ্কেল, ওদের কাউকে ছাড়বেন না, বলে সবটুকু শক্তি ছেড়ে দিল। করিম একবার নিজের ছেলের দিকে তাকালেন, যে এখনও মেহেরের দিকে তাকিয়ে। করিম হাসলেন, তার জীবনের সবচেয়ে অদ্ভুত কাহিনী দেখালো তার ছেলে। যে ছেলে মুখে এক কথা বলে আর কাজ অন্য কথা বলে। তুহিন মেহেরের কোনো নড়চড় না দেখে দ্রুত খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মেহেরের গালে আলতো হাত রেখে বলল, ও কথা বলছে না কেন আব্বু? কি হয়েছে ওর? হঠাৎ শান্ত হয়ে গেল কেন আব্বু? আব্বু বলো না। এর মাঝে উপস্থিত হলো মাহিম ও মাহতিম। প্রথমেই তাদের চোখ গেল জাবেদের দিকে, যে ছটফট আর্তনাদ করছে শুয়ে শুয়ে। আর বাকিদের করিমকে দেখে অবস্থা খারাপ জেনারেলকে কে না চিনে। তারা শুধু ভাবছে তাদের কি হবে। মাহিম এসব পড়া না করে বোনকে এমন অজ্ঞান অবস্থা দেখে দৌড়ে গিয়ে মেহেরকে আগলে নিল। কি হয়েছিল আঙ্কেল? এই মেহের কথা বলছে না কেন আঙ্কেল? করিম দীর্ঘশ্বাস ফেলে একবার সবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ওদেরকে নিয়ে যাও, দে নিড রেস্ট। তাদের কারো ক্ষমতা নেই করিমের ওপর কথা বলার। মাহিম তুহিনের হাতে কাঁধ তুলে দিল। মাহতিম কিছুক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করে মেহেরকে কোলে নিয়ে তুলে নিল। তবে একবার পিছু ফিরতে ভুলল না সে। প্রত্যেককে সে দেখে নেবে সে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।